চলো ফাইনাল হয়ে গেছে। দেখো আগের দিন তোমাদের উত্তরের সমভূমির বেসিকটা বলেছিলাম। উত্তরের সমভূমি মূলত গঙ্গার থেকে, এই হিমালয় থেকে যে তিনটে মেন রিভার, সিন্ধু বা ইন্ডাস, গঙ্গা, ব্রহ্মপুত্রর পলি দ্বারা এই ফর্ম, মানে এই মানে তোমার প্লেনটা ফর্ম করে, বুঝতে পেরেছো? তা এই জন্য মানে বিভিন্ন অঞ্চলে যেরকম গাঙ্গেয় সমভূমি, সিন্ধু সমভূমি, ব্রহ্মপুত্র মানে রাজস্থানের যে সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, এই ভাগগুলো করা হয় কেন? যে যে নদীর সেডিমেন্ট বা পলি দ্বারা এইগুলো তৈরি হয়, সেই নদীর নামকরণ নাম অনুসারে এই প্লেনগুলো নামকরণ করা হয়। বোঝা গেছে? তো চলো প্রথমে আমরা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, রাজস্থান নদীর পলি দ্বারা গঠিত সমভূমি, পলি মাটি দ্বারা গঠিত জনবহুল অঞ্চল। দেখো বিশেষ করে এই অঞ্চলগুলো জনবহুল কেন হয়? ভারত এখন নাই টেকনোলজিতে উন্নত, কিন্তু ভারত তো চিরকালই কৃষি প্রধান না? আগে তো কৃষির পরেই সব নির্ভর করতো। হরপ্পা যদি আমরা দেখি, হরপ্পা সভ্যতা টাউনে সভ্যতা, দক্ষিণ এশিয়ার সব থেকে তোমার কি বলবো পুরাতন, মানে তোমার পুরনো নগর সভ্যতা। কিন্তু সেই হরপ্পা কিন্তু তোমার মূল ভিত্তি কি ছিল? তোমার কৃষি। তা কি হয়, এই সব অঞ্চলে যেহেতু পলি দ্বারা গঠিত না, পলি মাটিতে সব চাষ খুব ভালো হয়, মাটি খুব উর্বর, তার পাশে নদী, জলের অভাব নেই, খাল কেটে বা যে কোনো পদ্ধতিতে জল সেচ করা যায়। তারপরে লোক এখানে এসে থাকা শুরু করে তাদের জীবিকার তাগিদে, তাই এই অঞ্চলটায় লোকজন বেশি, জনবহুল অঞ্চল, বুঝতে পেরেছো? তা চলো প্রথমে আমরা সিন্ধু সমভূমি। আচ্ছা সিন্ধু নদী কোন কোন জায়গা দিয়ে গেছে একটু বলতে পারবে? তোমাদের আমি ইউটিউবে নদীর গতিপথ করিয়েছিলাম সিন্ধুর, এখানে করানো হয়নি, এটা করাবো এর পরে। সেই সেন্সে যদি পারো বলতে পারো, নাহলে আমি বলে দিচ্ছি। এই সিন্ধু বাংলাদেশ কোথায়? তিব্বতের জাস্কার রেঞ্জ থেকে সিন্ধুর উৎপত্তি, বুঝতে পেরেছো? জাস্কার রেঞ্জ থেকে, ভালো করে বোঝো। তারপরে সিন্ধু ওই দিক থেকে রেঞ্জ হয়েছে সিন্ধুর পাঁচটা উপনদী, জেলাম, সেনাম, রবি, বিয়াস, সতলেজ। এই জন্য তো হরপ্পা সভ্য থেকে সিন্ধু সভ্যতা বলা হতো। মনে করা হতো যে হরপ্পা সভ্যতা তোমার হচ্ছে সিন্ধুর, মানে তোমার কি বলবো, মানে মানে সিন্ধুর যে পাঁচটা ট্রিবিউটারিজ আছে তাদের কেন্দ্র করে এই হরপ্পা সভ্যতা গড়ে উঠেছে, ভালো করে বোঝো। সেই জন্য হরপ্পা সভ্যতাকে কি বলা হতো তোমার, অনেক সময় সিন্ধু সভ্যতা বলা হতো, বুঝতে পেরেছো? তা পরবর্তীতে দেখে যে ওটা অনেক বড়, তার জন্য এখন আর সিন্ধু বলে না, হরপ্পা বলে। তাই পাঞ্জাব রিজিয়ন, হরিয়ানা যেটা দিল্লির পাশেই, এই রিজিয়নটা জুড়ে পুরো কিন্তু সিন্ধু সমভূমি, মানে এর পলিগুলো জমা হতে হতে এই ভূমিটা তৈরি করেছে। কোনো পলি অনেক আগে গঠিত হয়েছে, কোনোটা নতুনভাবে গঠিত হচ্ছে, এইগুলো পলিরও ভাগ আছে, সে সম্পর্কে আজকেই পড়বো আমরা। তা পাঞ্জাব ও হরিয়ানা এই অবস্থিত বলে এই সমভূমির অপর নাম হলো পাঞ্জাব হরিয়ানা সমভূমি। তাহলে পাঞ্জাব ও হরিয়ানায় অবস্থিত বলে এই সমভূমির অপর নাম হলো তোমার হচ্ছে পাঞ্জাব সমভূমি, বুঝলে? পাঞ্জাব ও হরিয়ানায় অবস্থিত বলে পাঞ্জাব ও হরিয়ানায় অবস্থিত বলে অবস্থিত বলে, এই সমভূমির এই সমভূমির অপর নাম অপর নাম পাঞ্জাব ও হরিয়ানা সমভূমি। পাঞ্জাব ও হরিয়ানা সমভূমি, পাঞ্জাব ও হরিয়ানা সমভূমি, বুঝতে পেরেছো? হরিয়ানা, চো ওই সিন্ধুর যে পাঁচটা ট্রিবিউটারিজ আছে, জেলাম, সেনাম, রবি, বিয়াস, সতলেজ, এগুলোও কিন্তু যে ভূমিরূপ তৈরি করে, এগুলোও সিন্ধু সমভূমির মধ্যেই পড়ে, বুঝতে পেরেছো? হরিয়ানা, পাঞ্জাব ও হরিয়ানা সমভূমি। এই সমভূমির আয়তন প্রায় তোমার কত, 1.75 লক্ষ বর্গ কিলোমিটার, বুঝতে পেরেছো? এই সমভূমির আয়তন প্রায়, এই এই অঞ্চলের আয়তন প্রায় কত তোমার, প্রায়, ও সোমনাথ মনে হতে পারে আজকে
মানে জিওগ্রাফি কেন হচ্ছে, জিওগ্রাফি সাধারণত সন্ধ্যায় হয়, কিন্তু আমি আজকে সায়েন্সের এটা আমি রেডি করতে পারিনি, ওটা আমি এখন তোমাদের ক্লাস নিয়ে করব। তা সায়েন্সের ক্লাসটা সন্ধ্যা 7টায় হবে, বুঝলে, একদিনে তো, তাই জন্য আজকে এটা আগে করিয়ে দিচ্ছি, এর পিপিটি যেতে রেডি ছিল। তাই আয়তনের তোমার আচ্ছা আয়তন প্রায় কত তোমার, 1.7.5 লক্ষ বর্গ কিলোমিটার, লক্ষ বর্গ কিলোমিটার, বর্গ কিমি। সিন্ধুর 5টা উপনদী ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সতলেজ, সঞ্চয় কার্যের ফলে এই সমভূমি গঠিত হয়েছে, তাই একে বলা হয় তোমার পঞ্চ নদের দেশ। এই যে পঞ্জাব, পাঞ্জাব, এই পাঞ্জাবটা কি করে এসেছে জানো, পঞ্চ আব, আব মানে নদী, মানে 5টা নদী, এই যে ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সতলেজ, এই 5টা নদী অববাহিকায় তৈরি করেছে কি পাঞ্জাব, মানে এদের এই পলি জমে 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 এই তৈরি হয়েছে, তার জন্য এটা পঞ্জাব বলা হয়, বুঝতে পারো, পঞ্জাব, পাঞ্জাব আমরা উচ্চারণ করি কিন্তু উচ্চারণ হয় পঞ্জাব, উচ্চারণটা এইভাবে হয়, পঞ্জাব মানে পঞ্চ আব, মানে পঞ্চ নদী। সিন্ধুর 5টা উপনদী কি কি তোমার, জেলাম, সেনা, রবি, ব্যাস, সুতলেজ বা সদুত্র, বিভাস, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্ত বলা যায়, কারণ এর পৌরাণিক নাম আছে আবার আধুনিক নাম আছে। তোমরা যারা আমার ইউটিউবের ক্লাসটা করেছিলে তাদের কাছে ক্লিয়ার হবে এটা, বুঝলে। আর কালকে এই সান্ত্বনা তারপরে বর্ষা তোমরা জয়েন করেনি কেন ইউটিউবে স্ট্যাটিক জিকের ক্লাস? স্ট্যাটিক জিকে কিন্তু ভাই ওই মুখস্থ করে মনে রাখতে পারো না, জম্মের কঠিন নাম টাম থাকে, কিন্তু ক্লাস করলে কি হয়, শুনলে অনেক সময় মনে থাকে। আর স্ট্যাটিক জিকে আবার একটা সুবিধা কি, কমন পাওয়া যায়, বুঝতে পেরেছো? তা রেকর্ডেড করনি কেন তাহলে? রেকর্ডেড দেখে নিয়েছো তো ক্লাসটা, কালকের ক্লাসটা? তাহলে ঠিক আছে, রেকর্ডেড দেখে নেবে অন্তত। স্ট্র্যাটেজিকে আমি দেখো, আমি একটু কঠিন মনে হলো, আমি যেভাবে কোশ্চেন আসে সব সালের কোশ্চেন নিয়ে এসেছি কালকে, ওইভাবে কোশ্চেন দেয় না, না নিত্যর থেকে কে এসছে। স্ট্র্যাটেজিক ওইভাবে কোশ্চেন না করলে পারবে না, কারণ ওই যেভাবে করায় না, দাও কি সহজ, কিন্তু কমন পাওয়া যায় না, কারণ ওইভাবে। আর আমি যেভাবে করেছি দেখো, কোশ্চেনগুলো তোমরাই, তোমাদের তো দেখিয়েছি সব, এনটিপিসির কোশ্চেন, সিজিএল এর কোশ্চেন, সিএইচএল এর কোশ্চেন, আর ওই কোশ্চেনগুলো ওইগুলো। আর এখন সেন্ট্রাল গভর্নমেন্ট কেন দিয়েছে ওইগুলো থেকে আবার পুলিশে খুব একটা দেই না, কিন্তু আমি ওগুলো তোমাদের করাবো না এমন তো না, শুধু পুলিশ রিলেটেড না, ওইগুলো ওইভাবে আসে। দেবে একটা নাম লিখে দেবে, রবিশঙ্কর কোন ঘরানার সাথে যুক্ত, বীরজু মহারাজ, আর নাও উত্তর করো, বুঝলে, বুঝতে পেরেছো? ওইভাবে না করলে কমন পাবে না কিন্তু স্ট্র্যাটেজিকেতে, কারণ কমন সোজা পারলেই বিপদ। শোনো, সবচেয়ে নিজেকে কমফোর্ট জোন থেকে বার করতে হয়। আর আমি তো নিজে করছি, আমি তোমাদের যা কম প্রশ্ন এসেছে সেই প্রশ্ন থেকে দেখিয়েছি, আর ওখান থেকে কালকে 49টা মতো কোশ্চেন হয়েছে, আমি তোমাদের ওখান থেকে প্রায় 200, সামনের দিনে 100টা কোশ্চেন করাবো, আমি একটু ব্যস্ত আছি, সামনের দিন 100টা কোশ্চেন করাবো, প্রায় আমি 200 থেকে 250টা কোশ্চেন আমি ওর থেকে করে দেবো। আর 250টা কোশ্চেন আমি যে এক্সট্রা ইনফরমেশন দিয়েছি ওখানে আরও বেশি আছে তোমার, বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ ওগুলো দেখবে, ওগুলো তো পিডিএফ তোমরা তো যারা পাও তোমরা তো পেয়ে যাবে। আর এই সোমনাথ কালকে ক্লাস করেছিলে? তোমাকে তো দেখেনি কালকে, ছিলে না? তাহলে রেকর্ডেড দেখে নেবে, কেমন? ক্লাস তো ফ্রি, ক্লাসের জন্য কোনো টাকা লাগে না। আর তোমাদের মধ্যে যদি কেউ ওই ব্যাচটা নিতে চাও, ওটা দাম জাস্ট একমাত্র 51 টাকা তোমাদের জন্য, বাইরে সবার জন্য। কোন কোন ব্যাচে, এই জিকে ব্যাচে না ওই ব্যাচে? এই জিকে ব্যাচে? তাহলে তাড়াতাড়ি বলো, নাহলে ভাই ও যত তাড়াতাড়ি দেরি করবো তত মানে হ্যাঁ ক্লাস জমতে থাকবে কিন্তু ওর। হ্যাঁ হ্যাঁ ওকে। চন্দ্রভাগা আর হলো বিতস্তা, বুঝতে পারছো? এই 5টা উপনদী মূলত ওর মানে ইয়ে তৈরি করে, যেটা তোমাদের বলছিলাম যে সিন্ধুর 5টা উপনদীও কিন্তু যদি ফর্ম তৈরি করে তার জন্য কিন্তু এটা সিন্ধু সমভূমির অন্তর্গতই পড়বে, বুঝতে পেরেছো? তা সিন্ধুর 5টা উপনদী সত্যুত্তর, বিভাসা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, তা সঞ্চয় কার্যের ফলে গঠিত বলে একে পঞ্চনদের দেশ বলা হয়, বুঝতে পেরেছো? সঞ্চয় কার্যের ফলে, সঞ্চয় কার্যের ফলে, কার্যের ফলে গঠিত বলে, ফলে গঠিত বলে, গঠিত বলে
একে পঞ্চ নদের দেশ বলা হয়, একে পঞ্চ নদের দেশ বলা হয়, পঞ্চ নদের দেশ বলা হয়, বলা হয়। আচ্ছা, ধরো এই যে তুমি যদি সিন্ধুর গতিপথগুলো দেখো বা সিন্ধুর 5টা নদীর, আমি তোমাদের নদী করাবো, খুব ডিটেলসেই নদী করানো হবে তোমাদেরকে, যারা এরকম ভাবে আসছে, এক একটা এইভাবে একটা আসছে, এইভাবে মিশে যাচ্ছে সিন্ধুর সাথে এইভাবে। তো এই যে দুটো নদী, এর মধ্যে মাঝখানে যে জায়গাটা, এইটাকে বলে দোয়াব, বুঝতে পেরেছো? তাহলে এখানে দুটি নদীর মধ্যবর্তী অংশকে দোয়াব বলা হয়, মনে রাখো। এবং 5টি নদীর মধ্য যেহেতু আছে, তাই মানে দোয়াব দেখা যায়, বুঝতে পেরেছো? তাই তাই 5টি নদীর মধ্যে দোয়াব দেখা যায়, বুঝতে পেরেছো? তাই একে বলছে পঞ্চ আব একসাথে, বুঝতে পেরেছো? এই জন্য, এটা আর কিছু না। তা এই যে দোয়াব, দোয়াব মানে কি, এই দোয়াবের আবার একটা নাম আছে। তোমাদের এই দোয়াবটা আমি এখানে করাবো না নদীতে করাবো, তাই ভাবছি। বিস্ত জলান্ধার দোয়াব বিপাশা শতদ্রু, আচ্ছা আমি এখানে করিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? কারণ দোয়াব আবার ভূমিরূপের মধ্যে পড়ে, কারণ দোয়াব তো একটা খালি জায়গা। আমি নদীতেও করাবো, নদীতে একদম তোমাদের ম্যাপ দেখিয়ে দেখিয়ে করাবো, বুঝতে পেরেছো? চলো, তাহলে পাঞ্জাবের 5টি দোয়াব, পাঞ্জাবের 5টি দোয়াব হলো। শোনো, আমি যদি শুধুমাত্র পুলিশের মতো করে পড়াতাম, তাহলে এতদিন অনেক শেষ হয়ে যেত, টাইম লাগতো না, আমি আরো 2-3টে ব্যাচ খাড়া করে ইনকাম করতে পারতাম বেশি। কিন্তু আমি তোমাদের পুলিশের মতো করে পড়াই না, যাতে তোমরা অন্যান্য পরীক্ষাগুলো দিতে পারো, বুঝতে পেরেছো? এক ব্যাচের জন্য সব হয়ে যায়। তারপরে বিস্ত, বিস্ত জলান্ধার দোয়াব, বুঝতে পেরেছো? বিস্ত জলন্ধর দোয়াব কি কি তোমার বিপাশা সমুদ্রের মাঝখানে, এর একটা ট্রিক্স আছে, আমার ট্রিক্সটা মনে নেই, ওইটা আমি নদীর সময় বলবো, বুঝতে পেরেছো? বিস্ত তোমরা মনে করবে যে স্যার ওই দোয়াবটা করানো বাকি ছিল সিন্ধুর, মনে করবে দোয়াবে যে 5টা নাম, আমার মনে পড়ছে না, এটা আমার খাতা দেখতে হবে, সব তো বোঝো তো, মাথায় থাকে না না। বিস্ত জলন্ধর দোয়াব, বিস্ত জলন্ধর দোয়াব কি কি তোমার বিপাশা সমুদ্র নদীর মাঝে অবস্থিত। বিপাশা, আর এই কালকে সে বর্ষা কোথায় ছিলে? কালকে ক্লাসে দেখলাম না কেন তোমাকে? বিপাশা ও শতদ্রু নদীর মাঝে অবস্থিত, নদীর অবস্থিত। বাড়ি দোয়াব, বাড়ি দোয়াব কি হবে? বিপাশা ও ইরাবতী নদীর মাঝে অবস্থিত, বিপাশা ও ইরাবতী নদীর মাঝে অবস্থিত, ইরাবতী নদীর মাঝে অবস্থিত, নদীর মাঝে অবস্থিত, মাঝে অবস্থিত, বুঝতে পেরেছো? বাড়ি দোয়াব, এই দোয়াবগুলো মনে রাখবে, এসএসসি তে আসে এইটা, এসএসসি জিডি কনস্টেবল এইগুলো দিয়ে দেয়, মানে জিডি কনস্টেবলের পরীক্ষা তো কন্ডাক্ট এসএসসি করে না। এই দোয়াব 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 দোয়াব, হ্যাঁ দোয়াব, দোয়াব যারা জিডি দেবে তারা ভালো করে পড়ে যাও, কেমন? রাসনা দোয়াব পুলিশে আসে না অতটা, পুলিশে নাও দিতে পারে, পুলিশে আসলো মেন্সে আসতে পারে না এসআইতে আসতে পারে, আর এটা তো শুধু কনস্টেবলের ব্যাস না, এটা এসআইয়ের ব্যাস, বুঝলে? ইরাবতী ও চন্দ্রভাগা নদীর মাঝে অবস্থিত, চন্দ্রভাগা নদীর মাঝে অবস্থিত, চন্দ্রভাগা নদীর মাঝে অবস্থিত, নদীর মাঝে অবস্থিত, মাঝে অবস্থিত। বলো ক্লিয়ার তো? ও ভালো কথা, তোমাদের একটা কথা বলে রাখি, 199 টাকায় সায়েন্সের ব্যাচ আনছি, জুলাইয়ের মাঝের থেকে শুরু হবে, সপ্তাহে 4 দিন, জুন অবধি থাকবে তোমার 199 টাকা, জুলাই থেকে দাম হবে 299 টাকা। আজকে থেকে 1-1.5 মানে ব্যাচটা থাকবে স্টোরে, আজ মানে 1-2 দিনের মধ্যে স্টোরে চলে আসবে ব্যাচটা। তোমরা যারা সায়েন্স নিতে চাও ইয়ে করে নিতে পারো, পুরো রেলের স্পেশাল আসছে, বুঝলে? কারণ আমি ফেসবুকে ইউটিউবে দেখেছি ভাই, ডিটেলস ক্লাস দিলে কেউ দেখে না, বুঝলে? তার জন্য এই সিস্টেম, দাম খুবই কম রাখবো, তবে টাকা নেবো, আর অ্যাপে ক্লাস হবে।
আর ওটা গুগল মিটও হবে না, অ্যাপেই কিনবে তোমরা, যদি যারা কিনবে অ্যাপ ডাউনলোড করে অ্যাপেই কিনবে, অ্যাপেই ক্লাস হবে। আচ্ছা, চার্জ দোয়াব চন্দ্রভাগা ও ঝিলাম নদীর মাঝে অবস্থিত। চন্দ্রভাগা ও ঝিলাম নদীর মাঝে অবস্থিত। ঝিলাম নদীর মাঝে অবস্থিত। নদীর মাঝে অবস্থিত। অবস্থিত। তারপরে আছে সিন্ধ সাগর দোয়াব। সিন্ধ সাগর দোয়াব। সিন্ধ সাগর দোয়াব। সাগর দোয়াব, সাগর, সিন্ধ সাগর দোয়াব। ঝিলাম ও সিন্ধু নদীর মাঝে অবস্থিত। এটা ঝিলাম ও সিন্ধু নদীর মাঝে অবস্থিত। ঝিলাম ও সিন্ধু নদীর মাঝে অবস্থিত। সিন্ধু নদীর মাঝে অবস্থিত, বুঝতে পেরেছ? মাঝে অবস্থিত। আর কালকে তোমাদের ক্লাস অফ থাকবে ভোটের জন্য, বুঝতে পেরেছ? কালকের ক্লাসটা শনিবারে করিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, সুব্রত ভোটের ডিউটি টিউটি পড়েছে নাকি? নাকি তাহলে তো কালকে তোমারও সুবিধা হলো। আমার ভোটের রেজাল্ট দেখতে দারুণ লাগে ভাই, মনে হয় কি ক্রিকেট খেলা দেখছি, বুঝলে? কমে বাড়ে। চলো এবারে গঙ্গা সমভূমি। আচ্ছা, গঙ্গা সমভূমির মধ্যে কোন কোন অঞ্চল পড়ছে বলো? কোন কোন অঞ্চল পড়ছে বলো, কোন কোন স্টেটগুলো পড়ছে? হেই বলো, বেসিক থেকে বলো, ভাবো কোন কোন অঞ্চল, গঙ্গা কোন কোন দিক থেকে এসছে বলো? ঝাড়খণ্ড এখন আর ওই যে অংশটা আর ওর ঝাড়খণ্ডের মধ্যে পড়ে না, ওটা এখন বিহারের মধ্যে ঢুকে গেছে। উত্তরপ্রদেশ, দিল্লি বাদ দেবে, দেবে কেন? উত্তরপ্রদেশের মধ্যে তো গঙ্গা নেই, দিল্লি। তাহলে কি উত্তরের সমভূমির সবচেয়ে বড় ভূপ্রকৃতির অংশ হলো এইটা, যেটা তোমার দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বিস্তৃত, বুঝতে পেরেছো? তাহলে উত্তরের সমভূমির সবচেয়ে বড় তোমার হচ্ছে সবচেয়ে বড় এবং ভূপ্রকৃতির অংশটি হলো এই উত্তরপ্রদেশ, এই তোমার হচ্ছে এই গঙ্গা সমভূমি। তাহলে কি উত্তরের সমভূমির সমভূমির উত্তরের সমভূমির, আমি তোমাদের স্ট্যাটিক্স দিকে যা করাবো, ইউটিউবেও করাবো আর এখানেও যা করাবো তোমরা কমন পাবে, বুঝতে পেরেছো? স্ট্যাটিক্স দিকে যা করাবো কমন পাবে। সমভূমির সবচেয়ে বড় ভূপ্রকৃতি হলো, বড় ভূমিরূপ হলো, ভূমি রূপ হলো, রূপ হলো এই গঙ্গা সমভূমি। এই গঙ্গা সমভূমি, এই গঙ্গা সমভূমি, বুঝতে পেরেছো? এই গঙ্গা সমভূমি, ভালো করে বোঝো। এই সমভূমি উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত, বুঝতে পেরেছো? এই সমভূমি কি কি তোমার? এই সমভূমি, সমভূমি আজকে একটা অবধি টাইম আছে তো? দিল্লি, উত্তরপ্রদেশ, এই আজকে একটা অবধি টাইম আছে তো নাকি? প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের, এবং পশ্চিমবঙ্গের মধ্য বিস্তৃত, এবং পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গের মধ্য বিস্তৃত, মধ্যে বিস্তৃত। বলো ক্লিয়ার তো? এর আবার তিনটে ভাগ আছে, এই গঙ্গা সমভূমির আবার তিনটে ভাগ আছে। কি কি তোমার কে বলতে পারবে? গঙ্গা সমভূমির তিনটি ভাগ আছে। দেখো তোমাদের মধ্যে স্যার এত ডিটেলসে কি করতে লাগবে? দেখো ভূপ্রকৃতির থেকে কোশ্চেন সব থেকে বেশি আসে, বুঝলে? তার জন্য ভূপ্রকৃতিটা আমি ডিটেলসে পড়াচ্ছি। ভূপ্রকৃতি আমি একদিন ইচ্ছা করলে দুদিনে শেষ করে দিতে পারতাম, আমার টাইম কম লাগতো আরো, কিন্তু আমার মেন লক্ষ্য তোমাদের চাকরি পাওয়ানো ভাই। তাতে আমার কত টাকা কম ইনকাম হলো হোক, সমস্যা নেই, তোমরা চাকরি পাও সেটাই আসল।
তাহলে কি উচ্চ গঙ্গা সমভূমি, উচ্চ গঙ্গা মানে দেখো এইগুলো কেন করা হয়েছে ভালো করে বোঝো। গঙ্গা একটা আদর্শ নদী, গঙ্গার তোমার তিনটে গতিরোধ পথ দেখা যায়, উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি। তাই তিনটে গতিতেই গঙ্গা যখন ফ্লো করছে, আর তিনটে গতি আমাদের ইন্ডিয়ার মধ্যেই আছে, তার জন্য তিন রকম ভূমিরূপ তৈরি করে গঙ্গা। এবার তোমার প্রশ্ন হতে পারে স্যার তাহলে আপনি ব্রহ্মপুত্রের সময় কেন বললেন না? ব্রহ্মপুত্রও তো আদর্শ নদী, হ্যাঁ নির্দ্বিধায়। কিন্তু ব্রহ্মপুত্র ভারতের মধ্যে কত আছে জানো? মাত্র 708 না 80 এরকম কিলোমিটার আছে, মানে 700 সামথিং। তোর ওর অতগুলো গতি দেখা যায় না ভারতের মধ্যে, তার জন্য ওই ভূমিরূপ তৈরি করে। আর আমাদের পাকিস্তান সম্পর্কে জেনে লাভ নেই, কিন্তু গঙ্গা পুরোটাই ফ্লো করছে ভারতের মধ্যে দিয়ে, তার জন্য গঙ্গার তিনটে গতি যেহেতু দেখা যায়, তিনটে ভূমিরূপ তৈরি করে। কি বোঝা গেছে কি যায়নি? সোমনাথ কেমন লাগছে ক্লাস? সোমনাথ এটা আছে নাকি? চলে গেছে। উচ্চ গঙ্গা সমভূমি, উচ্চ গঙ্গা সমভূমি। রুম্পার এখন ডবলই, রুম্পা হলো ফার্স্ট ব্যাচেরও ভিডিওগুলো পাই ওই টেলিগ্রামে, আবার অ্যাপেও ক্লাস দেখে। রুম্পা কোথার থেকে দেখো? রুম্পা নেই, এটা কি বিরিয়ানি খেতে দৌড় মারলো নাকি? নাকি না তো আছে। উচ্চ গঙ্গা সমভূমি। আর একটা কি তোমার নিম্ন গাঙ্গেয় সমভূমি, বুঝতে পেরেছো? নিম্ন গাঙ্গেয় সমভূমি, নিম্ন গাঙ্গেয় সমভূমি। এই হলো মোট ভূমি প্রকৃতি, বুঝতে পেরেছো? এই হলো মোট ভূ প্রকৃতি। এবার হলো উচ্চ গঙ্গা সমভূমি। আচ্ছা উচ্চ গঙ্গা সমভূমি কোন দিকটা আছে বলো? কোন দিকটা মনে হচ্ছে বলো? আচ্ছা চলো আমি বলে দিচ্ছি। দেখো আচ্ছা গঙ্গার উচ্চ গতি কোন অবধি সেটা জানো তোমরা? এই গঙ্গার উচ্চ গতি কোথায় হচ্ছে? গঙ্গা নদীতে কোন অবধি? এলাহাবাদ বিহার, হরিদ্বার, হরিদ্বার থেকে রাজমহল মধ্যগতি, রাজমহল থেকে গঙ্গাসাগর নিম্নগতি, বুঝতে পেরেছো? চলো তাহলে কি এই অঞ্চলে হবে? তাহলে পশ্চিমে যমুনা নদী থেকে, যমুনা যেটা গঙ্গার সাথে মিশে যাচ্ছে এসে, বুঝতে পেরেছো? যম্বার উপনদী 100 মিটার সমোন্নতি রেখা পর্যন্ত এই সমভূমি অবস্থিত। তো এই সমভূমি মূলত উত্তরপ্রদেশ ও দিল্লিতে বিস্তৃত, এবং এই সমভূমির পর্বতের পাদদেশের অংশ ভাবর, তরাই মানে দক্ষিণ অংশ তরাই যেটা, এবং প্রাচীন পলিমাটি ভাবর ও নদীর পলিমাটিতে খাদার নামে পরিচিত। আমি ভাবর খাদার সম্পর্কে বলবো, ডিটেলসেই বলবো। তাহলে তোমাদের এখান থেকে কি জানতে হবে? এটা কোথায় কোন কোন জায়গায় অবস্থিত? যমুনা নদী থেকে, পশ্চিমে যমুনা নদী থেকে, কারণ যমুনা হলো গঙ্গার বাম তীরস্থ নদী, গঙ্গার ডান তীরস্থ নদী হয় বাম তীরস্থ নদী, যমুনা হলো গঙ্গার বাম তীরস্থ নদী, তাহলে পশ্চিম, বুঝতে পেরেছো? পশ্চিম কোনটা? বাঁ দিক যেটা সেটা পশ্চিম পড়ে, বুঝতে পেরেছো? তাহলে কি পশ্চিমে যমুনা নদী থেকে, পশ্চিমে যমুনা নদী থেকে, পশ্চিমে যমুনা নদী থেকে, নদী থেকে 100 মিটার, ভালো করে বোঝো, 100 মিটার সমোন্নতি রেখা পর্যন্ত, 100 মিটার সমোন্নতি রেখা অবধি, সমোন্নতি রেখা পর্যন্ত অংশে এই সমভূমি দেখা যায়, পর্যন্ত অংশে এই সমভূমি দেখা যায়, এই
সমভূমি দেখা যায়, বুঝতে পেরেছো? সমভূমি অবস্থিত বা দেখা যায়, যাই বলি না কেন, সমভূমি অবস্থিত বা বিস্তৃত, যাই বলি না কেন, অবস্থিত। এই সমভূমি মূলত উত্তরপ্রদেশ ও দিল্লিতে বিস্তৃত। এই সমভূমি সমভূমি মূলত উত্তরপ্রদেশ 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 ও দিল্লিতে অবস্থিত, ও দিল্লিতে বিস্তৃত, দিল্লিতে বিস্তৃত, বুঝতে পেরেছো? উত্তরপ্রদেশ ও দিল্লিতে বিস্তৃত। এই সমভূমির পর্বতের পাদদেশের অংশকে ভাবর ও দক্ষিণের অংশকে তরাই বলে। এই সমভূমির কি তোমার, এই সমভূমির সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? তাহলে তোমার নেটের প্রবলেম, আমার এখানে প্রবলেম থাকলে কেউ দেখতে পাতো না। কি আবার বিরিয়ানি খেতে গেছে নাকি? নাকি কি ওই রুম পার ওখানে প্রবলেম আছে, ওই জন্য রিপিট হচ্ছিল। ওই ভয়েস তো তুমি শুনতে পাচ্ছ না, বুঝতে পেরেছো? তাহলে এই সমভূমির কি হলো বললাম তোমার, হচ্ছে পর্বতের, আচ্ছা দিল্লিতে আছে। এই সমভূমির পর্বতের পাদদেশের অংশকে তোমার হচ্ছে ভাবর, আর দক্ষিণ অংশকে তরাই বলে, বুঝতে পেরেছ? ভাবর তরাই কি সব বলছি। এই সমভূমির সমভূমির দক্ষিণের তোমার হচ্ছে পাদদেশের অংশকে অংশকে ভাবর, অংশকে ভাবার, এবং দক্ষিণের অংশকে, এবং দক্ষিণের অংশকে, দক্ষিণের অংশকে কি বলে তোমার হচ্ছে তরাই, অংশকে তরাই বলে, বুঝতে পেরেছো? তরাই বলে। চলো এই এবার হচ্ছে মধ্যগঙ্গা। মধ্যগঙ্গা কোনগুলো বলো তো? মধ্যগতি নদী গঙ্গার কোন অবধি ছিল বলো, সেটা আগে ভালো বলো। এই সুব্রত বলো। হুম, এই ভালো করে বলো। বিহার না, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় অব্দি, বুঝতে পেরেছো? তাহলে কি এর মধ্যে বিহার আছে, উত্তরপ্রদেশও কিছুটা আছে, বিহার পশ্চিমবঙ্গও আছে, তাহলে কি? হ্যাঁ, তাহলে পশ্চিম এলাহাবাদ উত্তরপ্রদেশ ঢুকেছে। পূর্বে বিহারের পূর্ব সীমা পর্যন্ত তোমার হচ্ছে মধ্যগতি। হ্যাঁ দেখো, পুরোপুরি তোমার মধ্যগতি বিহার অব্দি ধরা হচ্ছে, মানে মধ্য সমভূমি, তারপর থেকে নিম্ন গতির মধ্যেই পড়ে। কারণ যেহেতু দেখো ওই আমরা নদীর গতিপথ দিয়ে মনে রাখছি, কিন্তু ভূপ্রকৃতি ফর্ম করার সময় আবার বিভিন্ন ইয়ে হয়, তাহলে এটা আমরা বিহারের মধ্যেই ধরবো। পশ্চিমবঙ্গটা তোমার হচ্ছে আহ, কোনো কোনো বইতে থাকে যদিও, বাট আমরা পশ্চিমবঙ্গ বলবো না। চলো, বুঝতে পেরেছো? চলো, তাহলে কি পশ্চিমে এলাহাবাদ, পশ্চিমে এলাহাবাদ এলাকা থেকে, পশ্চিমে এলাহাবাদ থেকে, এলাহাবাদ থেকে পূর্ব, পূর্ব বিহারের পূর্ব সীমা বা পূর্বে বিহারের, মানে পূর্বে বলছে, মানে এলাহাবাদ থেকে পূর্বে, বুঝতে পেরেছো? এলাহাবাদ থেকে পূর্বে বিহারের পূর্ব সীমা, বিহারের পূর্ব সীমা পর্যন্ত 650 কিলোমিটার পর্যন্ত, কিলোমিটার পর্যন্ত এই সমভূমির বিস্তৃতি। এই
সমভূমির বিস্তৃতি, এই সমভূমির বিস্তৃতি, বুঝতে পেরেছো? বিস্তৃতি। উত্তরপ্রদেশের পূর্ব দিক ও সমগ্র বিহার নিয়ে এই সমভূমি গঠিত, বুঝতে পেরেছো? উত্তরপ্রদেশের পূর্ব দিক ও সমগ্র বিহার নিয়ে এই সমভূমি গঠিত। এই রুম্পা, এবার শুনতে পাচ্ছ? উত্তর প্রদেশের, আর কালকে তুমি ক্লাসের বেরিয়ে গেছিলে কেন? তা মোবাইল নেট নেই? মোবাইল নেট একটু মারবে, এখন পরীক্ষার সময় ক্লাস গ্যাপ পড়লে কিন্তু তোমার সমস্যা। মোবাইল নেট একটু বেশি মেরে রাখবো। 199 টাকা নেই সম্ভবত, 1 জিবি না 2 জিবি করে, 1.5 জিবি করে দেয়। কি? হ্যাঁ, ওটা দেখে নিয়েছো? আচ্ছা শোনো, হচ্ছে তোমার স্ট্যাটিক জিকে বা এই যে এটা তো এমসিকিউ প্র্যাকটিস, এগুলো তুমি যত লাইভ করবে তোমার তত ভালো, কিন্তু লাইভ মনে থাকে। আর রেকর্ড শুনলে দেখবে গা লাগবে না। তুমি ডিটেলস ক্লাস লাইভ রেকর্ড করলে আমি মনে করি ভালো, আমি নিজেও করি, কিন্তু প্র্যাকটিস, ওটা তো প্র্যাকটিস ব্যাস ওটা, বুঝতে পেরেছো? তার উত্তরপ্রদেশ কি হবে তোমার? উত্তরপ্রদেশের পূর্ব দিকে ও সমগ্র বিহার এই সমভূমি গঠিত। উত্তরপ্রদেশের পূর্ব দিক ও এবং সমগ্র বিহার, এবং সমগ্র বিহার নিয়ে এই সমভূমি গঠিত। বিহার নিয়ে এই সমভূমি গঠিত। বিহার নিয়ে এই সমভূমি গঠিত। এই সমভূমি গঠিত, বুঝতে পেরেছো? সমভূমি গঠিত বা সমভূমি, এই সমভূমি বিস্তৃত। নিম্নগাঙ্গীয় সমভূমি, নিম্ন গাং, গাং মানে গঙ্গা, তাহলে এটা নিচের দিকে হবে। এটি 50 মিটারের কম গড় উচ্চতা বিশিষ্ট অঞ্চল। বিহারের কিষানগঞ্জ ও প্রায় সমগ্র পশ্চিমবঙ্গ, কারণ সমগ্র পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু নিম্ন গঙ্গায় শুরু হয়। একটা মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে কি চলেছে, একটা ধুলিয়ান থেকে চলে এসছে এইদিকে গঙ্গাসাগর, আর একটা এই দিকে মুর্শিদাবাদ ফারাক্কা দিয়ে, যেটা সুব্রতের ওখান থেকে বাংলাদেশে ঢুকে গঙ্গা হয়ে আবার এই দিক থেকে মুর্শিদাবাদে ঢুকে আবার বাংলাদেশে ঢুকে গেছে, এই সিস্টেম হয়েছে। ওইদিকে মুর্শিদাবাদের ওইদিকে আসে না কি নদীটা, ওকে কি গঙ্গা বলে না পদ্মা বলে? ওটা বাংলাদেশে কিন্তু গঙ্গাকে পদ্মা বলে, ওটা কিন্তু গঙ্গাই হিসাবে। না না, ওটা তো ফারাক্কার থেকে ঢুকেছে একটা, আবার এটা ওবার এই দিক থেকে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, দুলিয়ান দিয়ে ঢুকছে, ঢুকে ওটা আবার ঢোকে। ওইটাকে কি বলে? ওটা তো যখন বাংলাদেশের মধ্যে ঢুকে যাচ্ছে ওটা পদ্মা হয়ে যাচ্ছে, কিন্তু ওটা আবার যখন ইন্ডিয়ার মধ্যে ঢুকছে। হ্যাঁ ভাগীরথী, ওটা তো এটা তো ভাগীরথী বলে, হুগলি নদী, হুগলির উপর ওটা ওটা তোমাদের ওখানে পদ্মাই বলে, ওটা কিন্তু গঙ্গা। ওটা বাংলাদেশ থেকে মধ্যে ঢুকেছে, আবার ইন্ডিয়ার মধ্যে ঢুকে আবার বাংলাদেশে ঢুকেছে। সিন্ধু সিন্ধু কেন ভাববে? সিন্ধুর কোনো মানে চিহ্ন মাত্র বাংলাদেশে নেই, সিন্ধু তো ওই দিকতে পশ্চিমের দিকে, ভাববে কেন তুমি? সিন্ধুর তো কোনো আশায় তো নেই এদিকে। তো ওটাকে তোমার কি পদ্মাই বলো নাকি? এটা কি সরকারি নাকি? এটা কি তোমার হচ্ছে সরকারি ভাবে পদ্মা বলে না লোকের মুখে মুখে পদ্মা? ওটা কিন্তু গঙ্গার অংশ, ওটা পদ্মাই বলে না? আচ্ছা, তা ওখানে কি পদ্মার মতো ইলিশ পাওয়া যায়? কেন? টেস্ট ওর থেকে বারাসাতে আর কয়দিন পর বাংলাদেশ থেকে ইলিশ আসবো, ওই কিনে খাবো আমি। না 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 না, পদ্মা, আরে পদ্মা শোনো, না না শোনো, পদ্মা কি হয়, পদ্মা ইলিশগুলো কি হয়, ওগুলো যেখান থেকে নদী বদ্বীপ তৈরি করে না, ঢালু, ওই সব জায়গায় যে ডিম দেয় ওরা ওইদিকে বেশি থাকে। এই দিকটা উঁচু না, এইদিক বাংলাদেশের মধ্যে হয়, এটা এটা জানি, এটা ইন্ডিয়ার মধ্যে। তাহলে তো ইন্ডিয়া ওখান থেকে ধরে পদ্মা ফাঁকা করে দিত তোমার, তাই তো। বাংলাদেশ থেকে ইলিশ পাঠায় জানো, প্রতি বছর বছর কত টন টন পাঠায়। পাঠায়
চুক্তি আছে ওদের, ইলিশ দিতে হবে, নাহলে যে জল আটকে দিলে ওরা না খেয়ে মরবে, বুঝলে? জল যদি ফারাক্কা যদি আটকে দিয়ে বসে থাকে, দিয়ে দাও ছাড়বো দেখ। ওই জন্য শোনো, ওরা ইলিশ দিতে বাধ্য, না দিলে নে ফারাক্কা ছাড়বো না। কি? হ্যাঁ হ্যাঁ। ও মানে এখানেও জালিয়াতি? দেখেছো? দেখেছো মানে এরা চারিদিকে, চারিদিকে চিটিং বাস। মানে এটা কি বাংলাদেশ, বাংলাদেশ মানে বাংলাদেশের ইলিশ বলে চালায় নাকি? ওই যে প্রীতম ক্লাস কর। আর তার থেকে আমি ওই 250-300 টাকার ইলিশ যা পাওয়া যায়, ছোট ছোট ইলিশ, ধরো একটু মোটা বড় বড়ই হয়, ওই কিনে কিনে ফ্রিজের মধ্যে রেখে দেবো, দাঁড়াও। এবার ছোট ইলিশ নাহলে অত বড় ইলিশ কিনে কে খাবে, আমার একা মানুষ আমি। হ্যাঁ বড় ইলিশ ওরকমই 2-3 কিলো ওজনের হয় এগুলো। চলো তাহলে আবার আমরা পড়াশোনায় আবার ঢুকে যাই, কেমন? নিম্ন গঙ্গা কি, যেটা পুরোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে পড়ে, কিন্তু বাংলাদেশ আমাদের জেনে লাভ নেই। যেটা কি ঢুকছে এই দিকতে, একটা ধুলিয়ান থেকে বাংলাদেশে ঢুকে যাচ্ছে, ওইটা আবার ঢুকে কি করছে, ধুলিয়ানে ঢুকে আবার এই ধুলিয়ান থেকে ঢুকে ও আবার ইন্ডিয়াতে ঢুকে আবার বাংলাদেশ ঢুকছে, সেজন্য ওইটাকে পদ্মা বলে ওরা, কিন্তু ওটা আসলে গঙ্গা, বুঝতে পেরেছো? আর এইদিকে সাগরে মিশছে আর একটা, ভাগীরথীর একটা শাখা। তো এই যে জায়গাটা, এই জায়গাটা এবং এই গঙ্গা ব্রহ্মপুত্রর বদ্বীপ সারা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, কেন? ব্রহ্মপুত্র ওই আসাম দিয়ে বাংলাদেশে ঢুকে ও আবার মিশছে পদ্মার সাথে। বাংলাদেশে ব্রহ্মপুত্রকে বলে যমুনা। এই যমুনা আর আমাদের যমুনা আলাদা কিন্তু, ওই যে গোলাবে না, দিল্লির যে যমুনা, ওই যমুনা আর বাংলাদেশের যমুনা আলাদা। মিশে ওরা কি করছে, বদ্বীপ তৈরি করে। ওরা যখন মোহনায় মিশছে বঙ্গোপসাগরে গিয়ে, ওরা কি করে তখন, ওরা কি করে তোমার, ওরা হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে কি করে, একটা বদ্বীপ তৈরি করে। বদ্বীপ কি করে তৈরি হয়, নদীর যখন পড়াবো বুঝাবো, কেমন? তো চলো, তাহলে এটি প্রায় 50 মিটারের কম উচ্চতা বিশিষ্ট, মানে নিচু, নিম্ন। তাহলে কি, এটি 50 মিটারের কম উচ্চতা বিশিষ্ট। এটি 50 মিটারের মিটারের কম উচ্চতা বিশিষ্ট, মিটারের কম গড় উচ্চতা বিশিষ্ট, কম গড় উচ্চতা বিশিষ্ট, বিশিষ্ট বিশিষ্ট অঞ্চল। বিহারের কিষানগঞ্জ ও প্রায় সমগ্র পশ্চিমবঙ্গ, যেটা তোমার হচ্ছে দার্জিলিং ও পুরুলিয়া বাদে, এখন দার্জিলিং পুরুলিয়াতে থাকার কথা না, ওরা তো ওই নদীকে, দার্জিলিং পুরুলিয়া বাদে এর অন্তর্গত সমগ্র পশ্চিমবঙ্গ। তাহলে এটা কি হলো তোমার বিহারের কিষানগঞ্জ, বিহারের কিষানগঞ্জ, কিষানগঞ্জ ও প্রায় সমগ্র পশ্চিমবঙ্গ, সমগ্র পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ দার্জিলিং ও পুরুলিয়া বাদে, দার্জিলিং ও পুরুলিয়া বাদে, পুরুলিয়া বাদে এর অন্তর্গত, এর অন্তর্গত, অন্তর্গত। এই সমভূমি বড় অঞ্চল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের অংশ, বুঝতে পেরেছো? এই সমভূমির, এই সমভূমির, সমভূমির একটি বড় অংশ, একটি বড় অঞ্চল, একটি বড় অঞ্চল তোমার হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, বদ্বীপ, বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপের অংশ, গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপের অংশ, গঙ্গা ব্রহ্মপুত্রের, ব্রহ্মপুত্র বদ্বীপের অংশ, বুঝতে পেরেছো? বদ্বীপের অংশ।
বলো ক্লিয়ার হলো অবধি? চলো এবার আমরা ব্রহ্মপুত্র সমদ্বীপে অসম উপত্যকা দেখবো, কারণ ওটা অসমের থেকে ঢুকেছে। আচ্ছা, অসমে যেখানে নামচা বারোয়ার থেকে ব্রহ্মপুত্র ঢুকেছে ওই এলাকাটার নাম কি বলতে পারবে? ওখানে ওই এলাকার নাম তো নামচা বারো, মানে ওখানে তোমার কি বলা হয়, মানে তোমার ব্রহ্মপুত্রকে কি বলা হয় বলো, বলতে পারবে? ওই দিহং, দিহং, দিহং। আচ্ছা চলো এবার আমরা তাহলে ব্রহ্মপুত্রটা দেখি। ব্রহ্মপুত্র সমভূমি অসম উপত্যকা। দেখো অসম ব্রহ্মপুত্র সমভূমি একটি প্লাবন সমভূমি, কারণ অসমটা পুরোটা জুড়েই দেখবে ব্রহ্মপুত্র, অসম ওইটা ঢুকে পুরোটা, মানে তুমি যদি দেখো আগের দিন আমি দেখিয়েছিলাম নদী যখন পড়াচ্ছিলাম। তো অসম ব্রহ্মপুত্র সমভূমির একটি প্লাবন সমভূমি, অসম ব্রহ্মপুত্র সমভূমির একটি প্লাবন সমভূমি। এই সমভূমির গড় উচ্চতা 30 থেকে 130 মিটার। বুঝতে পেরেছো? এই সমভূমির গড় উচ্চতা 30 থেকে 130 মিটার। পিডাব্লিউডি যারা তোমার হচ্ছে রেলের এনটিপিসি দেখতে পারো, ক্লার্কশিপ মিসলেনিয়াস এইগুলো দেখতে পারো, যে পরীক্ষা আছে একটু ইউটিউব ঘাটো পেয়ে যাবে। এইভাবে তো ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব না তোমার। ক্লার্কশিপটা দাও, ক্লার্কশিপে টাইপিং পারো? ক্লার্কশিপের কোশ্চেন সোজা হয় কিন্তু, তাহলে হতে পারে। দেখো কিন্তু প্রচুর দেবে ছেলে মেয়ে পরীক্ষা দেয়, আবার দেখো এর মধ্যে আবার জল নামে সেই। ফুডের তো কেস হয়ে বসে রয়েছে। না, এইবার যদি কালকে রেজাল্টে দেখা যাক কি হয়, যদি সিট ফিট কম পায় না তাহলে একটু ভালো হলেও হতে পারে, কারণ দিক ভয় পেয়ে যাবে না, বুঝতে পেরেছো? আর যদি সেই এত কিছুর পর যদি সিট বেশি পায়, দেখো আমি কোনো পলিটিক্যাল নিয়ে কথা বলছি না, যেটা হওয়া উচিত সেটাই, তাহলে কি হবে না, সাহস পেয়ে যাবে যে আমরা চুরি করছি তাও তো লোকে আমাদের ভোট দিচ্ছে। আরে এইদিকে তোমার হচ্ছে আরো কম পেতো এই দেগঙ্গা, তারপরে এইদিকে ভোট ফোট ইয়ে করতে দেয়নি। এই বারাসাতের কিছু লোকসভা, এই অশোকনগর, তারপরে তোমার হচ্ছে এইদিকে বসিরহাটের মধ্যে সন্দেশখালি খালি সব এক ভোট হয়নি, মারামারি হয়েছে প্রচুর। এইগুলো এইগুলো বেরিয়ে যেত তোমার। এখন যদি এটা সত্যি কথা, যদি এরা প্রচুর সিট পায়, এটা কি জানো, তাহলে ভয় পাবে, এরা ভয় পাবে না, ধুর আমরা তো এমনি জিতে যাবো। আর যদি সিটটা কম পায় না, তাহলে একটা রিস্ক ভয় কাজ করবে। যদি ওই 13-14 নেমে যায় তাহলে প্রচুর আতঙ্ক কাজ করবে, ভালো প্রচুর ভালো হয়ে যাবে। ভয় আছে আর না, যে পরীক্ষাগুলো আছে এগুলো না ভালো করে চেষ্টা করবে যে না আমরা এই 2 বছরটা ভালো করে কাজ করে। হ্যাঁ, দুর্নীতির জন্য কম হয়, এটা ঠিক। কারণ সবাই তো ক্ষমতার থেকে কেউ যেতে চায় না, বুঝলে? ক্ষমতা এমনই একটা জিনিস। চলো, অসম ব্রহ্মপুত্র সমভূমি একটি প্লাবন সমভূমি। প্লাবন মানে বন্যা টন্যা হয়, বন্যা হলে ওই যে জল সরে গেলে যে পলি জমে ওইভাবে। তো অসম ব্রহ্মপুত্র তোমার হচ্ছে সমভূমি একটি প্লাবন সমভূমি। ব্রহ্মপুত্র সমভূমি, সমভূমি একটি প্লাবন সমভূমি, প্লাবন সমভূমি, সমভূমি। এই সমভূমির গড় উচ্চতা 30 থেকে 130 মিটার। এই সমভূমির গড় উচ্চতা কত? এই সমভূমির, এই সমভূমির গড় উচ্চতা, গড় উচ্চতা তোমার হচ্ছে 30 থেকে 130 মিটার। বুঝতে পেরেছো? 30 থেকে 130 মিটার। এই সমভূমির আয়তন প্রায় 56,275 বর্গ কিলোমিটার। তাহলে এই সমভূমির আয়তনটা মনে রাখবে। এই সমভূমির, সমভূমির আয়তন প্রায়, আয়তন প্রায়
56,275 কিলোমিটার, বুঝতে পেরেছো? 56,275 কিলোমিটার, বুঝতে পেরেছো? 275 তোমার হচ্ছে বর্গ কিলোমিটার আর কি, বর্গ কিমি। এখানে ব্রহ্মপুত্র নদীর অনেক বালুচর বা দ্বীপ দেখা যায়। এখানে ব্রহ্মপুত্র নদীর অনেক বালুচর বা দ্বীপ দেখা যায়। এখানে ব্রহ্মপুত্র নদীর মানে নদীতে অনেক বালুচর বা দ্বীপ দেখা যায়, দ্বীপ দ্বীপ দেখা যায়। এবং এখানকার মাজুলী উপদ্বীপ ভারতের বৃহত্তম নদী মধ্যস্থিত বদ্বীপ, বুঝতে পেরেছো? মানে নদী মধ্যস্থিত দ্বীপ, বদ্বীপ না। তাহলে এখানকার এখানকার মাজুলী দ্বীপটি ভারতের বৃহত্তম নদী মধ্যস্থিত দ্বীপ, নদী মধ্যস্থিত দ্বীপ, বুঝতে পেরেছো? মধ্যস্থিত দ্বীপ মানে রিভার আইসল্যান্ড বলতে পারো। চলো, ক্লিয়ার তো? আচ্ছা, রাজস্থান সমভূমি কোনটা? ভারতের পশ্চিমে রাজস্থান সমভূমি প্রকৃতপক্ষে থর মরুভূমি। এই অঞ্চলের গড় উচ্চতা 150 মিটার এবং এই অঞ্চলে ভূপ্রকৃতির কিছু উপবিভাগ আছে, ভাগাড়, রোহি, হামদা, থালি, মরুস্থলী, এগুলো সম্পর্কে আমরা পড়ছি, বুঝতে পেরেছো? তাহলে কি রাজস্থান সমভূমির মধ্যে কি কি আছে তোমার? চলো, এবার রাজস্থান সমভূমি কি ভারতের পশ্চিমে রাজস্থান সমভূমি প্রকৃতপক্ষে থর মরুভূমি। ভারতের পশ্চিমে ভারতের পশ্চিমে রাজস্থান সমভূমি রাজস্থান সমভূমি রাজস্থান সমভূমি প্রকৃতপক্ষে থর মরুভূমি। প্রকৃতপক্ষে থর মরুভূমি, বুঝতে পেরেছো? থর মরুভূমি। এই অঞ্চলটির গড় উচ্চতা কত? 150 মিটার এবং প্রকৃতপক্ষে এই ভূপ্রকৃতির অনুযায়ী কিছু উপবিভাগ লক্ষ্য করা যায়। এই অঞ্চলটির তোমার গড় উচ্চতা 150 মিটার। এই সমভূমির আঞ্চলিক ভূপ্রকৃতির পার্থক্য অনুযায়ী কিছু উপবিভাগ হলো। এই সমভূমির আঞ্চলিক প্রকৃতির পার্থক্য অনুযায়ী উপবিভাগগুলি হলো তোমার হচ্ছে কি বাগার, রোহি, হামাদা, তারপরে তোমার হচ্ছে
ক্ষুদ্র মরু বা মরু বা থালি, থালি লিখলাম, তারপরে মরুস্থলী, মরুস্থলী, এইগুলো বুঝতে পেরেছো, মরুস্থলী এইগুলো। বলো এই অবধি ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো? বলো ক্লিয়ার কিনা? এগুলো মূলত ভূমি রূপ, বুঝলে? তো ভূমিরূপ এরকম অনেক জায়গায় এরা একই ভূমিরূপ গঠন করে, করতেই পারে। ভাঙর, দিতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো, তো মাটি তো এগুলো না, ভাঙার। ভাঙ্গার মানে কি? সমভূমি যেসব জায়গা প্রাচীন পলি দ্বারা গঠিত তাদেরকে বলে ভাঙার, মানে অনেক আগে পলি জমা হয়ে তৈরি হয়েছে। এটি সাধারণত নদী দূরবর্তী অঞ্চল। এটি মৃত্তিকায় অবিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের ঢেলা পাওয়া যায়, ইহা কঙ্কার নামে পরিচিত। মনে রাখবে এটা কঙ্কার কি। এবং গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। খাদার, নদী তীরে নতুন পলিগঠিত এলাকাগুলিকে খাদার বলে। নিম্ন গাঙ্গেয় সমভূমি ও ব্রহ্মপুত্র উপত্যকায় এই মাটি দেখা যায়। এরূপ নবীন পলিযুক্ত পাঞ্জাবের বেট নামে পরিচিত, এটি খুবই উর্বর। এবার হলো ভাবার, বুঝতে পেরেছো? ভাঙার আর ভাবার মনে রাখ, গোলাবে না কিন্তু। ভাবারটা কি? হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে অবস্থিত। নদীবাহিত বালি, নুড়ি, পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে ঈষৎ ঢেউ খেলানো ভূমির উপর তৈরি করে, তাকে ভাবর বলে। মৃত্তিকা সছিদ্র হয় অনেক সময় এই অঞ্চলের মধ্য দিয়ে অনেকগুলো অন্তঃসলীলের রূপে প্রভাবিত হয়। এই অঞ্চলে পশুপালনকারীরা গুজ্জরেরা বসবাস করে। এটা দেখলে দেখতে পারো, গুজ্জরেরা পশুপালনকারী, গুজ্জরেরা বসবাস করে। তরাই, তরাই অর্থ হলো ওয়েট, মানে ভিজে। তরাই অঞ্চলে দক্ষিণ নদীগুলি অনেক সময় বিস্তীর্ণ অঞ্চলভাবে জলাভূমি সৃষ্টি করে, এদের তরাই বলে। ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলে প্রধানত এই তরাই দেখা যায়। ভুর, সমভূমি অঞ্চলে পশ্চিমে মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়। বালিয়াড়ি মানে ধরো ঝড়ের, এর মধ্যে এরকম বালি উঁচু হয়ে আছে, এরকম বিভিন্ন ঢিপ হয়েছে, এইগুলোকে বালিয়াড়ি বলে, বুঝতে পেরেছো? সমভূমি অঞ্চলে মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়, একে ভুর বলে। উচ্চগাঙ্গীয় দোয়াবে মাঝে মাঝে শুষ্ক মাসগুলি যখন দেখা গেলো শুষ্ক, সেই বালিয়াড়ি সৃষ্টি করে এইটা। কাউর ও তাল, বিহার রাজ্যের গঙ্গার সমান্তরালে বেশ কিছু তোমার হচ্ছে কি জলাভূমি দেখা যায়, এগুলোকে উত্তরে কাউর এবং বিহারে, উত্তর বিহারে কাউর এবং দক্ষিণ বিহারে তাল নামে পরিচিত, বুঝতে পেরেছো? দক্ষিণ বিহারে তোমার তাল নামে পরিচিত। বলো ক্লিয়ার তো? চলো, রেহ বা কলার বা ঊষর সমভূমি অঞ্চলে কৃষিকাজের জন্য ব্যাপক জলসেচের জন্য অনেক জায়গায় ক্ষারীয় ও লবণাক্ত মাটির সৃষ্টি হয়। স্থানীয় এই মাটি রেহ, কালার বা ঊষর নামে পরিচিত। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে এরূপ মাটি দেখা যায়, বুঝতে পেরেছো? এবার হলো চো। পাঞ্জাব, হরিয়ানা সমভূমি উত্তরে শিবালিক পর্বত পর্যন্ত অঞ্চলে, মানে সংলগ্ন অঞ্চলে মাটির দ্বারা, নদীর দ্বারা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিকে চো বলে। এটি পরবর্তীতে গালি সৃষ্টি করে। চলো, এই ছিল আমাদের উত্তরের সমভূমি অঞ্চল। বল উত্তরের সমভূমি অঞ্চল কার কার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সমভূমি অঞ্চলের এই মরুভূমির মধ্যে বাগার, রোহি, হামাদা এটা পড়বো আমরা, বুঝতে পেরেছো? বলো, সমভূমির মধ্যে কারোর কোনো অবজেকশন আছে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না বা কিছু? একটু দেখে নিই।
তাহলে কি সমভূমি শুরু করবো নাকি? সমভূমি শুরু করবো? মরুভূমি না, মরুভূমি ছোট করাতে হবে, আজকে থাক করলে চলবে না। তোমার শরীর কেমন এখন? পেঁপে খাও, একদম হালকা রান্না খাও, তেল মশলা কিচ্ছু কিন্তু না একদম। আর মাছ খেলে কি জানো, শিঙি মাছ কোনো রকম একদম মানে সেই ঝাল কাটা ঝোল বলে তো, ওই খাবে, দেখবে। না, শ্যাক 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 করে। আর একটু জিরে জিরে, জিরে খেলে এমনি ফ্যাট কমায়। জিরের জল খাওয়া যায় সকালে, জানো? জিরের জল খায়, ওজন কমে যায়। হ্যাঁ, জিরে জিরে এমনি অনেক কাজে লাগে জিরে। চলো তাহলে ভারতীয় মরু অঞ্চলটা পড়া শুরু করি আমরা। ওই হলুদ রং যেটা, এটা হলো ইন্ডিয়ান ডেজার্ট, বুঝতে পেরেছো, বা মরু অঞ্চল এইটা। এই একটাই মরুভূমি আছে, এই যে থর, যেটা এই যে ইন্ডিয়ান ডেজার্ট। তা রাজস্থানের জয়সালমীর, বেকানির, যোধপুর জেলা, পাকিস্তানের খেরপুর ও বাওয়ালপুর অঞ্চলে থর মরুভূমি বিস্তার লাভ করেছে, বুঝতে পেরেছো? ওই থরই মরুভূমি ভারতের একটা। ঘুম পাচ্ছে কেন গো আমার? চলো তাহলে রাজস্থানের রাজ্যের জয়সালমীর, রাজস্থান রাজ্যের জয়সালমীর, জয়সালমীর, বেকানির, যোধপুর জেলা, বেকানির যোধপুর জেলা, বেকানির যোধপুর জেলা, বেকানির ও যোধপুর জেলা ও যোধপুর জেলা ও পাকিস্তানের খেরপুর ও বাওয়ালপুর অঞ্চলে থর মরুভূমি বিস্তার লাভ করেছে। জেলা এবং পাকিস্তানের খেরপুর, খেরপুর ও বাওয়ালপুর অঞ্চলে থর মরুভূমি বিস্তার লাভ করেছে। পুর অঞ্চলে থর মরুভূমি বিস্তার লাভ করেছে। থর মরুভূমি বিস্তার লাভ করেছে, বুঝতে পেরেছো? বিস্তার লাভ করেছে। আচ্ছা, ভারতীয় মরুভূমি অঞ্চলের সর্বোচ্চ উচ্চতা কত? 150 মিটার, বুঝতে পেরেছো? এবং উপরে এখানকার একমাত্র নদী লুনির, মানে মরুভূমির একমাত্র নদী হলো লুনি। এবং লুনি হলো মানে তোমার হচ্ছে বাহিনী রিভার, মানে ও তোমার মানে কি বলবো, ভারতে মানে ও সমুদ্রে মেশেনিও কোথাও, বুঝতে পেরেছো? নদী কি সাধারণত সমুদ্রে মিশে যায় গিয়ে, কিন্তু ও সেটা মেশেনি। তাহলে কি, আচ্ছা, ভারতীয় মরু অঞ্চলের সর্বোচ্চ উচ্চতা, ভারতীয়, এই বর্ষা, কালকে তুমি উত্তর কর মানে ক্লাস করোনি কেন? বর্ষা, ক্লাস করোনি কেন কালকে? কি হলো? আচ্ছা, মিটারের উপরে রেকর্ডেড করেছো? আচ্ছা, তবে এখানকার একমাত্র নদী
লুনির বদ্বীপ, লুনির বদ্বীপ অঞ্চলের উচ্চতা, উচ্চতা 20 মিটারের কাছাকাছি, 20 মিটারের কাছাকাছি। বলো ক্লিয়ার তো? আচ্ছা, থর মরুভূমি না হওয়ার কারণ দেখো, কে বলতে পারবে থর মরুভূমি সৃষ্টির অন্যতম কারণ? থর মরুভূমির উৎপত্তির অন্যতম কারণ কি বলতে পারবে? উৎপত্তির অন্যতম কারণ, অন্যতম কারণ কি বলতে পারবে? থর অন্যতম কারণটা কি তোমার? দেখো বিষয়টা বোঝো, থর্মোমি এই সাইডটাতে, বুঝলে? দেখো এখানে যে পর্বতটা আছে, এইদিকে পশ্চিমঘাট পর্বত, এখানে পূর্বঘাট পর্বত, এদিকে যে আরাবল্লী যে রেঞ্জটা আছে এটা লম্বা লম্বি আছে, বুঝতে পেরেছো? এইটা এইবার লম্বা লম্বি আছে, আর এখানে হিমালয়। যখন মৌসুমী বায়ু এখান থেকে যায় না, এই দিক থেকে মৌসুমী বায়ু যখন যাচ্ছে, মৌসুমী বায়ু যখন এখান থেকে যাচ্ছে কি হয়, এদিকে বাধাপ্রাপ্ত হয় না, বুঝতে পেরেছো? এইদিকে তখন বাধাপ্রাপ্ত হয় না, বাধাপ্রাপ্ত না হওয়ার ফলে এই সাইডে বৃষ্টি হয় না বললেই চলে। তারপর দীর্ঘদিন থাকতে থাকতে কেন শুকিয়ে গেছে। সব মৌসুমে এইদিকে যাই, এখানে হিমালয় আছে, হিমালয় বাধাপ্রাপ্ত হয়, এখানে গারোখাসি জয়ন্তী আছে, গারোখাসি জয়ন্তীয় বাধাপ্রাপ্ত হয়, কিন্তু এই দিকে বাধাপ্রাপ্ত হয় না। আর মৌসুমী বায়ুগুলো সব ডিরেকশন এই দিকে থাকে, মানে এইভাবে ওঠে সব, বুঝতে পারছো? এই দিকে ওঠে, এইভাবে ওঠে, এইভাবে ওঠে, এইভাবে ওঠে, বুঝলে? এইভাবে ওঠে সব, এইভাবে ওঠে, এই সাইডটা থাকে না। আর এই বাধাপ্রাপ্ত যেহেতু হয় না, সে কি হয়, এখানে তোমার কোনো কি হয়, তোমার বৃষ্টি না হওয়ার ফলে দীর্ঘদিন থাকতে থাকতে মরুভূমি হয়ে গেছে, বুঝলে? তাহলে কি হলো, এই অঞ্চলে কোনো উঁচু পর্বত না থাকায়, এই কারণে একমাত্র পর্বত আরাবল্লী, সেটা আবার উত্তর দক্ষিণ, বুঝতে পেরেছো? আরাবল্লী উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ প্রসারিত হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই অঞ্চলে তেমনভাবে বাধাপ্রাপ্ত হয় না, তাই বৃষ্টিপাত হয় না, বুঝতে পেরেছো? কারণ হলো কি, এই অঞ্চলে কোনো উঁচু পর্বত না থাকায়, এই অঞ্চলে অঞ্চলে কোনো উঁচু পর্বত না থাকায়, কোনো উঁচু পর্বত না থাকায়, পর্বত না থাকায় এই অঞ্চলের একমাত্র, এই অঞ্চলের অঞ্চলের একমাত্র পর্বত, অঞ্চলের একমাত্র পর্বত আরাবল্লী, সেটাও উত্তর দক্ষিণে, আরাবল্লী সেটা উত্তর দক্ষিণে প্রসারিত হয়, উত্তর দক্ষিণে প্রসারিত হওয়ায়, দক্ষিণে প্রসারিত হওয়ায়, প্রসারিত হওয়ায় হওয়ায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই অঞ্চলে তেমনভাবে বাধাপ্রাপ্ত হয় না, হওয়ায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু এই অঞ্চলে তেমন বাধাপ্রাপ্ত হয় না, এই অঞ্চলে তেমন বাধাপ্রাপ্ত হয় না, তেমন ভাবে বাধাপ্রাপ্ত হয় না, প্রাপ্ত হয় না, তাই বৃষ্টিপাত না হওয়ার কারণে এখানে মরুভূমি সৃষ্টি করেছে। তাই বৃষ্টিপাত না হওয়ার কারণে, বৃষ্টিপাত না হওয়ার কারণে, মানে দীর্ঘদিন, তাই দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে এই অঞ্চলে মরুভূমি সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে, এই সব অঞ্চলে
সব অঞ্চলে মরুভূমি তৈরি হয়েছে, মরুভূমি সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে। বলো ক্লিয়ার কিনা? দাঁড়াও, বুঝতে পেরেছো? তো আরাবল্লী থেকে যতই পশ্চিমে যাওয়া যায় ভূমির উচ্চতা ততই কমতে থাকে, বুঝতে পেরেছো? তো আরাবল্লীর পর্বতের একটি খাঁজের মধ্যে অবস্থিত সম্বর হ্রদটি মরু অঞ্চলের সবচেয়ে বড় হ্রদ। তাহলে মরু অঞ্চলের সবচেয়ে বড় হ্রদ কোনটা? তোমার সম্বর হ্রদ। তাহলে কি আরাবল্লী পর্বতের, আরাবল্লী পর্বতের বা পাহাড়ের, পাহাড়ের যতই পশ্চিমে যাওয়া হয় না কেন, পশ্চিমে যাওয়া যায় না কেন, যাওয়া যায়, ভূমির উচ্চতা, ভূমির উচ্চতা তত কমতে থাকে, উচ্চতা তত কমতে থাকে, কমতে থাকে, বুঝতে পেরেছো? থাকে। এবং আরাবল্লীর মধ্যে, এবং আরাবল্লী, আরাবল্লী পর্বতের, পর্বতের খাঁজের মধ্যে, খাঁজের মধ্যে অবস্থিত, মধ্যে অবস্থিত সম্বর হ্রদটি, সম্বর হ্রদটি মরু অঞ্চলের সবচেয়ে বড় হ্রদ, বুঝতে পেরেছো? মরু অঞ্চলের, মরু অঞ্চলের, মরু অঞ্চলের সব থেকে বড় হ্রদ, অঞ্চলের সব থেকে সবচেয়ে বড় হ্রদ, সবচেয়ে বড় হ্রদ, বড় হ্রদ। আচ্ছা, মরুভূমির কোথাও কোথাও প্রস্রবণ দেখা যায়, প্রস্রবণ মানে জলের ধারা। তাহলে সম্বর হ্রদটি হলো কি? সম্বর হ্রদ, নাম মনে রাখবে। সম্বর হ্রদটি হলো মরুভূমির সব থেকে বড় হ্রদ। আচ্ছা, একটা অবধি টানলে সমস্যা নেই তো? বুঝতে পেরেছো? মরুভূমিতে মাঝে মাঝে প্রস্রবণ দেখা যায়, প্রস্রবণ মানে জলের ধারা। মরুভূমিতে মধ্য কোথাও প্রস্রবণ দেখা যায়, মরুভূমির মধ্য কোথাও, কোথাও প্রস্রবণ দেখা যায়, প্রস্রবণ দেখা যায়, বুঝতে পেরেছো? প্রস্রবণের কাছাকাছি জায়গায় ভূমির উচ্চতা কিছুটা উর্বর থাকে, কারণ ওই জল টল থাকে তো, উর্বর থাকে, সেই জন্য সেখানে খেজুর পাম জাতীয় তৃণভূমি জন্মে, এবং এই জায়গাটাকে মরুদ্যান বলা হয়, বুঝতে পেরেছো? তা প্রস্রবণের কাছাকাছি, প্রস্রবণের কাছাকাছি জায়গায়, ধরো ছোট ছোট জলাশয় টাইপের কাছাকাছি জায়গায়, জায়গায় কিছু জমি উর্বর, মানে ভূমি কিছুটা
কিছুটা উর্বর বলে এখানে খেজুর ও পাম জাতীয় গাছ ও তৃণভূমি জন্মায় বুঝতে পেরেছো? এই জায়গাকে মরুদ্যান বলে। এই জায়গাকে মরুদ্যান বলা হয়। বুঝতে পেরেছো? মরুদ্যান বলা হয়। বলো ক্লিয়ার কিনা এফডি? ক্লিয়ার কিনা বলো? চলো তাহলে এবার হচ্ছে আমরা দেখে নিই বাগারটা কি। বাগার হলো মরুভূমি ও সমভূমির মধ্যবর্তী অঞ্চল। এই অঞ্চলে ঘাসে ফুলে ঢাকা থাকে। কি বাগার অঞ্চলের পশ্চিম অবস্থিত পলি দ্বারা গঠিত অঞ্চল। হামদা কি প্রস্তরময় অঞ্চল, মানে যে অঞ্চলকে হামাদা বলে। মরুস্থলী অনেকে এটা সর্বপশ্চিমে, মানে যেখানে কোনো জীবের অস্তিত্ব নেই, অর্থাৎ ভারত পাকিস্তান জুড়ে এর বিস্তার। সবচেয়ে বালিকাময় স্থান মরু কথার অর্থ হলো মৃত, স্থলী কথার অর্থ দেশ, অর্থাৎ মৃতের দেশ। মরুস্থলী ভয়াল রূপটি এখানে পরিস্ফুট হয়েছে, এই কারণে মরুভূমির এই অংশটি মরুস্থলী নামে পরিচিত। বুঝলে? চলো ধ্রিয়ানকে বায়ু প্রবাহের কারণে চলমান বালিয়াড়িগুলোকে ধ্রিয়ান বলে। বুঝতে পেরেছো? ধ্রিয়ান বলে। দাঁড়াও, ধ্রিয়ান বলে বা টিব্বা বলা হয়। রান মরুভূমির নিচু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলিকে রান বলা হয়। ধান্দা দুটি সমান্তরাল বালিয়াড়ি মধ্যবর্তী অঞ্চলকে দীর্ঘকায় হ্রদগুলি, যেগুলি বেশিরভাগ সময় শুকনো থাকে, তাকে ধান্দা বলে। স্যান্ডদুন অর্ধচন্দ্রাকৃতি বালির ঢিবিগুলোকে স্যান্ডদুন বলে। বুঝতে পেরেছো? চলো এই অবধি ছিল। আজকে আর টানছি না, যেহেতু আর 9 মিনিটে আমি তোমার হচ্ছে মালভূমি অঞ্চল শেষ করতে পারবো না, তাই আজকে এই অবধি থাক। কালকে তো হবে না, বুঝতে পেরেছো? আর কালকে সন্ধ্যার ক্লাসটা করাবো কিনা বুধবার হবে, আর শনিবার দিন বাকিটা করিয়ে দেবো। ওটা শোনো, এইটা শেষ হলে আর বেশি টাইম লাগবে না, এটা মানে প্রায় 30% কমপ্লিট। তারপর নদী একদিন বুক দিয়ে হয়ে যাবে, তারপরে শেষ করে দেবো। আরও আছে অনেকগুলো, সৌরজগৎ ফগৎ আছে, ওগুলো বেশি টাইম লাগবে না। ভূপ্রকৃতিটা আসল। তাহলে ক্লাস শেষ করলাম, কেমন? ওকে।